তারেক রহমান আলটিমেটলি ভাবেই এই যে সেট আপ আছে, এই সেট আপে এটা নিশ্চিত যে 12 ফেব্রুয়ারিতে যদি এখন যে সেট আপে নির্বাচনটি হয়, সেই সেট আপে জামাতকে ইউনূস এবং সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে আসবে। এটা একেবারে, তার পিছনে কলকাঠি নাড়ছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। এটি একেবারে চূড়ান্ত সত্য কথা। আর যদি কোনো কারণে বিএনপি সারা দেশে জোয়ার তৈরি করতে পারে এবং বিএনপি যদি বুঝে যায় যে তাদেরকে আসলে ইউজ করে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা হবে, এবং বিএনপি যদি সত্যিকার অর্থে সকলকে নিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি করতে চায়, এবং জামাত যখন বুঝবে, ইউনূস যখন বুঝবে যে তারা আর এই নির্বাচনে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসবে না, ভোট জয়যুক্ত হবে, তারা তাহলে পার পাবে না, তখন এই জামাত, এনসিপি, ইউনূস তখন যে কাজটি করবে, তাদের যে ঝুলিয়ে রাখা তাদের অবৈধ জারদ সন্তান যে শহীদ ওসমান হাদি বীর বিক্রম, এই টোকাইটাকে নিয়ে তারা তখন বাংলাদেশে এই টোকাইয়ের বিচারের নামে তখন বাংলাদেশে তারা সারা বাংলাদেশে মব সন্ত্রাস শুরু করে দিবে, হানাহানি শুরু করে দিবে, এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে না মর্মে তখন এই নির্বাচনটি হবে না। তবে 12 ফেব্রুয়ারি আরেকটি নির্বাচন তারা করবে, সেটি হচ্ছে কি গণভোট তারা করে ফেলবে। গণভোটটা এই জন্য করবে, গণভোটে তারা যে কোনো উপায়ে বাংলাদেশে তারা হাকে জয়যুক্ত করে তারা মোটামুটি ভাবে আগামী 5 বছর ইউনূস এবং জামাত এবং এনসিপি মেটিকুলাস যে ডিজাইনটি করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তারা বাংলাদেশে 5 বছর জেকে বসার জন্য এই কাজটি তারা করেছে। এবং আপনারা আজকে দর্শকদের অবগতির জন্য আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা জানেন কিনা জানেন, আপনারা তো খবর নিয়ে দেখতে পারেন, আমি একটি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি, হাবুটের ব্যালট পেপার কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। না, আমার তো মনে হচ্ছে না এর কোনো অপশনই থাকবে না, তাহলে না ভোট কিভাবে দিবে? আমার মনে হয় না যে ব্যালটে তারা না ভোটের কোনো অপশন রাখবে, সেখানে হাই রাখবে। আপনি ওই ব্যালট পেপার পেলে হাতেই টিক মেরে দিতে হবে, তো সুতরাং এখানে না ভোটের কোনো অপশন মনে হয় না তারা রাখবে। তো ব্যালট পেপারটি অলরেডি বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে, এবং আপনারা নির্বাচন হবে কিনা, নির্বাচন নিয়ে কিন্তু সরকারের কিন্তু কোনো মাথা ব্যথা নাই এখনো। একজন প্রতিনিধির ইন্টারভিউ নিয়েছি আমি, সংসদ সদস্য মনোনীত প্রতিনিধি, তিনি নোয়াখালীর 2 আসনের। তিনি বলেছেন যদি হা ভোটে হা ভোটে এই সরকার জয়ী না হতে পারে তাহলে পুরো নির্বাচন ব্যবস্থাই ভেঙে যাবে যদি না ভোট বেশি পড়ে। সেটাই তো হবে, কারণ আপনি দেখেন, হা ভোট জয়যুক্ত হলে তো বিএনপি এককভাবে সরকার গঠন করেও সে কিছু করতে পারবে না, কারণ হচ্ছে সমস্ত ক্ষমতা তখন নানাভাবে ডিভাইডেশন হয়ে হা ভোটের পক্ষে চলে যাবে। যেখানে 72 সংবিধানকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, পরিবর্তন করা হবে, যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধকে বাইপাস করে 24কে জায়গা দেওয়া হবে, এবং যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রপতিকে সেখানে অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে, এবং আরো নানাবিধ সংস্কার, অপসংস্কার তারা যেগুলো করেছে, মূলত তারা কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাটিকে তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা এটাকে কুক্ষিগত করতে পারে, এই জনগণকে বোকা বানিয়ে, তারা মূলত ওই পথে ইউনূস এবং সেনাবাহিনী এবং জামাত এনসিপিরা তারা অগ্রসর হচ্ছে। এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কথা শেষ করে নেই, অতি সম্প্রতি আপনারা জানেন যে আমেরিকা থেকে একটি জিনিস কথা আমরা মোটামুটি ফাঁস হয়েছে, সেটা হচ্ছে যদি জামায়াত এবং এনসিপির নেতৃত্বে সরকার গঠন হয়, সেক্ষেত্রে তারা নাহিদ ইসলামকে তারা প্রধানমন্ত্রী হিসাবে চাচ্ছে আমেরিকা। সেখানে জামাতের চুম্মা শফিক কিন্তু আর প্রধানমন্ত্রী থাকছে না, তাহলে জামাতের চুম্মা শফিক কি রাষ্ট্রপতি হচ্ছেন? যদি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হন তাহলে জামাতের চুম্মা শফিক কি রাষ্ট্রপতি হবেন? এই ধরনের নানা ধরনের কলা কৌশল আসলে চলছে। কিছুই হয়ে যেতে পারে, নাহিদে আগায় যেতে পারে, তাদের গেমটা তো উল্টা চলে, সেই জন্য বললাম আর কি। এখন যাকে বেশি হাইলাইট করছে গেমটা উল্টে যেতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে 17 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার না চেয়ে সরাসরি তারা বললেই পারতো আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে যাক, আমরাই সারা জীবন এই বাংলাদেশ শাসনভার চালাবো, আমরাই শোষণ করে খাবো, আওয়ামী লীগের এই দেশে কোনো স্থান নাই। 17 বছর এই কথাটা বলে আন্দোলন করলেই পারতো, শুধু শুধু ট্যাগ লাগিয়ে ফ্যাক লাগিয়ে শুধু শুধু মিথ্যা বলে পাপের ভাগিদার হলো, শুধু শুধু মিথ্যা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, তত্ত্বাবধায়ক সরকার করতে করতে জীবন দিয়ে দিল, এক একজনে বুলেট খায়, গুলি খায়, কি করে না করে, এইসব এত অভিনেতা, আরে বাবারে বাবা, বিএনপি জামাতের ভিতরে এত অভিনেতা অভিনেত্রী, আর সবচেয়ে বড় অভিনয়ে এখন পুরস্কার পেতে দিতে গেলে আপনার ইউনূসকেই দিতে হবে সেরা পুরস্কারটি। দেখেন একটা অডিও শোনাই, অনেকে প্রশ্ন করেছেন যে
হাদি মঞ্চটা কারা চালায়? হাদি মঞ্চটা হচ্ছে ইনকিলাব মঞ্চ, এটা কারা চালায়? আমি দেখাচ্ছি। আরেকটি কথা আমি গণমাধ্যমকে বলতে চাই, কোন নেতা দেশে আসলো, কোন বিদেশ থেকে নেত্রী পদত্যাগ করলো, কোন রাজনৈতিক দল তার সাথে জুড়ে গেল, কোন চলচ্চিত্র অভিনেতার সাথে বিবাহ বিচ্ছেদ হলো, এইসব দল ছাড়েন, আমার দিকে আসবেন না। আমাদের একমাত্র অধিকার ইস্যু, এটা আমাদের একমাত্র ইস্যু। কোন রাজনৈতিক দলের সাথে কি জুড়ে গেছে, এইসব দিয়ে আপনারা মিডিয়া কভারেজ করবেন। আহ আরেকটা ছেলে আছে, ওই যে আপনার বরখাস্ত হওয়া পুলিশ, সম্ভবত তা সে র্যাবে না পুলিশে ছিল, দেখতে হনুমানের মতো। সে বলতেছে আমি চাইলে 10 লাখ লোক এই মুহূর্তে এইখানে এসে হাজির হবে হাদি হত্যার বিচারের জন্য, কিন্তু এখন করে যদি দিক। আমি এটা করি তাহলে ইউনূস সরকার বলবে যে আমি বোধহয় নির্বাচন বানচাল করার জন্য এটা করছি। তাহলে এইটা, এই যে মানে হাদি হত্যা নিয়ে এত রহস্য, এতদিন বললো যে ভারত হত্যা করিয়েছে, এখন আবার একজন কমেন্ট করেছে হাদির মঞ্চ নাকি ইনকিলাব মঞ্চ নাকি ভারতই চালায়, ভারতই হাদিকে মারে, ভারতীয় ইনকিলাব মঞ্চ চালায়। আপনারাই বিচারক, আপনারাই আদালত, আপনারাই মুহুরি, আপনারাই উকিল, আপনারাই দর্শক। এখন আমাদের কাছে প্রশ্ন করার আর কি আছে বলেন? এখন আমরা জানতে চাইবো যে ইনকিলাব মঞ্চের অর্থায়ন কোথা থেকে আসে। আমরা কিন্তু এর আগেও আলোচনা অনেকবার করেছি যদিও। আর এটার দায়িত্বে আছে বর্তমানে আমার দেশের পত্রিকার সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান। তিনি কোন দেশের নাগরিক এবং তার নেতৃত্বে এই মঞ্চ চলে, তাহলে এই অর্থায়ন কোথা থেকে আসে আর কিভাবে চলে একটু তানভীর ভাই যদি বলে। অতি সম্প্রতি মাহমুদুর রহমানের বিষয়ে আপনারা বেশ কিছু তথ্য পেয়েছেন যে তিনি তুরস্কের নাগরিক, এবং আপনারা জানেন যে বাংলাদেশে মূলত যে ইসলামিক টেরোরিস্টদেরকে, যারা বিগত 5ই আগস্ট ঘটিয়ে সে জুলাই সন্ত্রাসীরা, জুলাই জঙ্গিদেরকে নানাভাবে কিন্তু পাকিস্তান এবং তুরস্ক আসলে অর্থায়ন করে থাকে, এই জঙ্গিদেরকে প্রমোট করছে আর কি। এবং বিগত 5ই আগস্ট এই বাংলাদেশকে যারা ধ্বংস করেছে, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিকে যারা খামচে ধরেছে, সেসব জঙ্গিদের পিছনে মূলত রয়েছে আইএসআই এবং তুরস্ক। এবং সেখানে আমেরিকান ডিপ স্টেটেরও কিছু টাকা পয়সা ছিল। ইদানিং হয়তো ট্রাম্প টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু তুরস্ক এবং পাকিস্তানের আইএসআই থেকে যে ফান্ডিংটা সেটা কিন্তু অব্যাহত আছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে কটাক্ষ করে, মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তারা যে অপকর্ম চলছে, তাদের কিন্তু কোনো অনুশোচনা নেই। দেখেন তারা যে মাথায় লাল সবুজের পতাকা, তুরস্ক যে এটা অর্থায়ন করছে এটা প্রমাণটা আমি দিয়ে দেই। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন শেহবাজ শরীফ তুরস্ক এবং রাশিয়ার মিটিং এ অনুমতি ছাড়া সমস্ত প্রোটোকল ভেঙে ঢুকে গিয়েছিল। দুশ্চিন্তার কারণ ছিল তুরস্ক যদি বাংলাদেশ থেকে তাদের গোয়েন্দাদের সরিয়ে নেয় রাশিয়ার ভয়ে, তাহলে পাকিস্তান দুর্বল হয়ে যাবে, বাংলাদেশে নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে। টেকনিক্যালি যেই সহযোগিতা, আধুনিক সহযোগিতাগুলো, সেগুলো কিন্তু যেমন আধুনিক অস্ত্র চালানো বা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করা, এগুলো কিন্তু তুর্কিস্তানের গোয়েন্দারাই তাদেরকে সহযোগিতা করতো। সেই জায়গা থেকে রাশিয়া ভারতে মিটিং করার পরে, মানে ভারত সফর করার পরেই খুব দ্রুত তুর্কিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেন এবং যেটা বলেন সেখানে যে দ্রুত আপনার দেশের গোয়েন্দাদের সরিয়ে নিন, না হলে ওই বাংলাদেশে পড়ে যদি মারা যায় তখন কিন্তু এই প্রশ্নটা কাউকে করতে পারবেন না যে কারা মেরেছে এবং তারা কিভাবে মারা গেছে, তারা কিন্তু বাঁচতে পারবে না, একটিও বেঁচে ফিরতে পারবে না। তখন দ্রুত তুর্কিস্তান এবং আরো বিভিন্ন দেশ থেকে আমরা খবর দেখলাম, আমেরিকাও সেখানে তাদের যে রাষ্ট্রদূত তাকেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। হাদি হত্যার আগের দিন, যেদিন হাদি হত্যা হয় সেদিনই কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত চলে যান। তো আপনারা এটা বুঝতেই পারছেন যে আমেরিকার সহযোগিতায় আমেরিকার রাষ্ট্রদূত, আবার জামাত ইসলামের যে আমির, তিনিও কিন্তু 2 দিন আগে মিটিং করেছেন, হাদি হত্যার 2-3 দিন আগে, 2 দিন আগে সম্ভবত মিটিং করেছেন।
বলেছেন তাকে বিদায় জানাতে গিয়েছেন এবং নির্বাচন নিয়ে আলোচনা করতে গেছেন। মূলত সেখানে বলতে গেছেন ভারত থেকে আমাদেরকে রক্ষা করেন। আমাদের তো নির্বাচন আসলে আমরা ভোট পাবো না, জয়যুক্ত হব না, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে, এই মুহূর্তে আমাদের হাতে কোনো ট্রাম্প কার্ড নাই, আমাদের দিকে কিভাবে নির্বাচনটা ঘুরানো যায় এই বুদ্ধিটা বের করেন। সেই সময় মূলত টোটাল ফাইনাল ডিসিশন নেওয়া হয় যে হাদিকে ফালায় দেন, তারপরে আপনারা আপনাদের হাদির বিষয়ে মানে আবেগটাকে কাজে লাগিয়ে আবু সাইদের মতো আপনারা আবার টার্নিং পয়েন্টে আসতে পারবেন। তিনি হুকুমটা দিয়ে সেই দিনই বাংলাদেশ ত্যাগ করেন। এই মুহূর্তে নতুন আরেকজন রাষ্ট্রদূত আসেন এবং তুর্কিস্তানের যে ঘটনাটা সেটাও একই রকম ভাবে রাশিয়ার পুতিনের মিটিং এর পর পর তুর্কিস্তান এখানে কিছুটা দুর্বল হয়ে গেছে, কিন্তু ইনকালাব মঞ্চ ধরে রেখেছে মাহমুদুর রহমান। মূলত তিনি তুর্কিস্তানের নাগরিক এবং সেটার পাসপোর্ট প্রকাশও হয়েছে। তো এখানে আপনারা আবার ভারত ঢুকাচ্ছেন। ভারত যদি মেরে থাকে তাহলে ভারত বিচার চাইবে কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। জি, আমরা মূলত হাদি প্রসঙ্গটা বাদ দিয়ে, কারণ টোকাই ছাপরি এবং পাকিস্তানি রুহানি বীর যে নাপাক জারজকে নিয়ে আসলে কথা বলার কিছু নেই। এবং যারা মূলত বাংলাদেশে এখন পাকিস্তান বানাতে চায়, আরো যারা রুহানি জারজ যারা আছে তাদের সম্পর্কে আসলে আলাপ আলোচনা করার কিছু নেই। আমরা বাংলাদেশের যদি সার্বিক অবস্থাতে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে কি তার কাঙ্ক্ষিত পথে থাকবে, না কাঙ্ক্ষিত পথটুকুতে আসলে অলরেডি তো আপনার নানাভাবে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পথটি হারিয়েছে। তো আমাদের ভাগ্যাকাশে আসলে কি আছে, আমাদের রাজনীতির ভাগ্যাকাশে কি আছে, আমাদের অর্থনৈতিক ভাগ্যাকাশে কি আছে, আমাদের সামাজিক উন্নয়নের যে ইন্ডেক্স গুলো এখন কোন দিকে আছে, আমাদের সামাজিক নিরাপত্তা কতটুকু আছে, এবং ভবিষ্যতে এদেশের যে একটি অনুকূল পরিবেশ দরকার ব্যবসা বাণিজ্য শিক্ষা সবকিছুর জন্য, সেটি আসলে বজায় আছে কিনা। আপনারা জানেন যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি অলমোস্ট থেমে গিয়েছে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, সেটা হচ্ছে সামরিক ড্রোন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে বড় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এবং এবং বর্তমানে পাকিস্তান বিভিন্ন আধুনিক অস্ত্র কিন্তু কারখানা তৈরি করে বিভিন্ন দেশে বিক্রি করছে অস্ত্র। পাকিস্তানেও কিন্তু চীন এই কাজটা পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশ বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে, এবং মূলত এখানে একটি বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এনডিএ চুক্তি সাইন করেছে ইউনুস, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে। সেই এনডিএ চুক্তি অনুযায়ী আমেরিকার আদেশ ছাড়া, আমেরিকার পারমিশন ছাড়া কিন্তু বাংলাদেশের সরকার কোনো দেশ থেকে কোনো ধরনের চুক্তি বলেন, ক্রয় বলেন, রপ্তানি বলেন, রপ্তানি কিছু করতে পারবে না। এখন সেই ক্ষেত্রে যদি ইউনুস এনডিএ চুক্তির কন্ডিশনস ভায়োলেট করে চীনের সাথে কোনো চুক্তি করতে চায়, হয়তো সেটা ইউনুসের জন্য বুমেরাং হতে পারে। কারণ ইউনুস তো অলরেডি আমেরিকার কাছে দাসখত দিয়েছে এবং দেশকে বিক্রি করেছে। এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি আমাদের পলিথিন উপদেষ্টা রেজওয়ানা যে সেন্ট মার্টিনে একটি সংরক্ষিত এলাকা তিনি তৈরি করেছেন, যেখানে কোনো জনমানব যেতে পারবে না, দৈর্ঘ্য 4 কিলোমিটার। এখন এই 4 কিলোমিটার এলাকা কি তাহলে সেন্ট মার্টিন কি চূড়ান্তভাবে আমেরিকাকে হস্তান্তর করা হলো? এবং আপনারা দেখেছেন যে গতকালকে এবং গত পরশু আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে তাদের গুলি একজন শিশু নিহত হয়েছে আরাকান আর্মিদের, এবং সেখানে যে সন্ত্রাসী বাহিনীরা ব্যাপকভাবে তৎপর, এবং বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের যে সীমান্ত সেটি সম্পূর্ণ সুরক্ষিত। বিশেষ করে মায়ানমার সীমান্তটি এখন আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোলে নেই। তাহলে বাংলাদেশ কিন্তু অলরেডি যে ঘূর্ণিপাকের মতো সীমান্তে একজন শিশু মারা গেছে, সেটাই সেটা নিয়ে বলেছি তো যে কারো কোনো আক্ষেপ শুনি না। না, বাংলাদেশে যত এই পর্যন্ত 5ই আগস্টের পরে যত মৃত্যু হয়েছে, সে মৃত্যুর আসলে কোনো মূল্য নেই। একটাই মৃত্যুর ভ্যালু আছে, সেটা হলো টোকাই ছাপরি হাদির মৃত্যু। টোকাই ছাপরি হাদি হচ্ছে মনে নাই, আর কি আরো মৃত্যু হয় নাই, শুধু হাদি মারা গেছে। এই যে আমার শিশুগুলো সন্দেহ লাগে হাদি আসলেই মারা গেছে কিনা। না, মরছে। যে শিশুগুলা ধর্ষণ হয়েছে সে শিশুগুলা লাশ দেখছেন? না, হাদি মারা গেছে। আচ্ছা যাক, এগুলো বাদ দেন। যে বিষয়গুলা ঘটনা ঘটেছে হাদি বাংলাদেশে, মরে নাই, উসমান গনি মারা যেতে পারে, হাদি মরে নাই। যে বিষয়গুলো বাংলাদেশে ঘটেছে সেগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এই যে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষকে জ্বালিয়ে পুড়ে মারা হচ্ছে, তারা মানুষ না, শুধুমাত্র টোকাই ছাপরি হাদি মানুষ। ঠিক আছে? তো এই ধরনের অশ্লীলতার জনক সে হচ্ছে মানুষ। আর হচ্ছে বাংলাদেশের যতগুলা হচ্ছে বদমাইশ হুজুর আছে না, যেগুলো টাউট বাটপার মোল্লা,
তারা হচ্ছে এই দেশের মানুষ আর কি, যারা এক বই পড়ে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা নিয়ে তারা রাজনীতি করতে আসছে। আমি এই টাউটদেরকে জিজ্ঞাসা করতে চাই যে এই বদমাইশগুলা, এই মোল্লাগুলা, এই বাটপারগুলা, এই শিবিরের বট বাহিনীগুলা, যারা এক বইয়ের পাঠক, তোরা এই যে কোরআন শরীফ পড়ে তোরা রাষ্ট্র চালাবে কি করে? তোরা যেখানে সমাজ পড়লি না, অর্থনীতি পড়লি না, পৌরনীতি পড়লি না, ভূগোল পড়লি না, বিজ্ঞান পড়লি না, ইংরেজি পড়লি না, সমাজ বিজ্ঞান সায়েন্স পড়লি, ম্যাথ পড়লি না, পড়লি না। তো তোরা কোরআন শরীফের সূরা পড়ে তোরা রাষ্ট্র চালাই ফেলবি? এই টাউটারি জাউরামি এদেশে আসলে বেশি দিন চলবে না, কারণ এদেশের মানুষ তোদের ভণ্ডামি জানে, এদেশের মানুষ তোদের ভণ্ডামি ধরে ফেলেছে, এবং ইরান যেমন তোদের ভণ্ডামি ধরে ফেলেছে, এবং তোরা যেমন ইরানে দেখেন, ইরানে কিন্তু একজন নোবেল বিজয়ীর আবির্ভাব হয়েছে, কি শিরিন না জানি কি জানি নাম, ঠিক আছে? তার মানে কি, নোবেল যেখানে আছে শান্তিতে নোবেল, সেখানেই হচ্ছে অশান্তির বন্যা, এবং যেখানে নোবেল নামক এই আছে সেখানেই আসলে ওই রাষ্ট্রটি ধ্বংসের পথে, ধ্বংস করার জন্য মূলত ওই রাষ্ট্রটিকে যখন তারা টার্গেট করে ওই রাষ্ট্র থেকে কাউকে না কাউকে নোবেল দেওয়া হয়। এবং আজকে এটা মানে ভেনিজুয়েলার পরে ইরান, এর আগে বাংলাদেশ, এগুলো হচ্ছে একেবারে মানে চূড়ান্ত সত্য কথা যে শান্তিতে নোবেল ওই দেশের তাকেই দেওয়া হয় যখন ওই দেশটিকে আমেরিকা দখল করবে বা ওই দেশটিকে চূড়ান্ত ভাবে তারা ধ্বংস করবে, করার জন্য তারা তাদের সরি আমার ফোন আসছিল। একজন নোবেল জয়ীকে পাওয়া গেছে যে তিনি সেখানে জড়িত জনগণকে উস্কে দেওয়ার ক্ষেত্রে। সব জায়গায় এই নোবেল বদমাশগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই নোবেলের বদমাশগুলো সব জায়গাতে আছে, এবং বাংলাদেশ একটা নোবেল বদমাশের কবলে পড়েছে। এখন আমরা এই নোবেল বদমাশদের কবলে পড়ে এখন আমরা যে চড়া দামে গ্যাস কিনতেছি, বা আমরা বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আমাদের এখন যে মানুষজন একের বিয়ে করতে পারবে, নানা ধরনের উন্নয়ন যেহেতু হয়েছে, সংস্কার হয়েছে, এই সংস্কারগুলো নিয়ে আমার মনে হয় এই জাতি খুব আনন্দে আছে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সংস্কার অব্যাহত থাকে এবং জাতি যাতে এগুলো উপভোগ করতে পারে, আমরা সেই প্রত্যাশা করি। আর আমরা আশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি যে মেটিকুলাস নির্বাচনটি অনুষ্ঠিত হবে, যদি হয় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে এটা একেবারে নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসছে না। আর যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে ইউনূসের ভাগ্যাকাশে, ইউনূস এবং জামাত এনসিপির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা লিখে আছে। এবং অতি সম্প্রতি আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পাচ্ছি বা যে উপাত্তগুলো আমাদের সামনে এসে পড়েছে, সেখানে আসলে মূলত বিএনপি এখন হয়ে গেছে কি জানেন, তরমুজ। এখন বিএনপি তরমুজ হয়ে গেছে, এখন বিএনপি তরমুজ হয়ে বিএনপির দুই ছুরির মাঝখানে পড়ে আছে, ঠিক আছে? একদিকে ইউনূসের ছুরি, একদিকে হচ্ছে যে জামাত এনসিপি এবং এই ছুরি, মানে এখন তরমুজ যেদিকে পড়ে সেদিকেই কিন্তু কাটবে। এখন বিএনপি নির্বাচনে জিতলে, হাবুড় জিতলে বিএনপি যেমন ক্ষমতা হারাবে, আবার বিএনপি যদি নির্বাচনে হারে সেক্ষেত্রে বিএনপির কিন্তু মানে লড়াদশি শুরু হবে। তো সুতরাং বিএনপি হয়ে গেছে এখন রাজনৈতিক তরমুজ, এবং বিএনপি দুই ধার ছুরির উপরে দাঁড়িয়ে আছে, যেদিকেই পড়ুক বিএনপি কাটবে। এবং এই কাটার কারণটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের জন্য যে খাতটি খুঁড়তে গিয়েছিল, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যে বিএনপি 2001 থেকে যে চেষ্টাটি করছে, এবং তারা মনে করে যে 5ই আগস্ট ঘটিয়ে আওয়ামী লীগকে চূড়ান্ত ভাবে তারা ধ্বংস করে দিবে, সেই অপচেষ্টায় যখন বিএনপি সেই খেলাটি খেলেছে বাংলাদেশে, ওই খেলার ফলাফলে কিন্তু তাদের উপরে এসে এখন পড়েছে। এখন তারা এই জায়গা থেকে মুক্তি আদৌ পাবে কিনা সেটা হচ্ছে তাদের রাজনৈতিক বিষয়, এবং তারা বাংলাদেশে যে রাজনীতি করেছে, বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক অবস্থান, এবং পাশাপাশি যে জামাত, যে বিএনপি বা জামাত মিলে যে তারা নানা ধরনের নাটক করছে, সেটাও জনগণ বুঝে গিয়েছে। কারণ এই দেশটিকে ধ্বংসের জন্য, এই দেশটিকে আজকে মৌলবাদের উগ্র চারণ ভূমিতে পরিণত করার জন্য এই জামাত বিএনপি সকলে সমানভাবে দায়ী। এবং পাশাপাশি এই জামাত, বিএনপি, সেনাবাহিনী এবং ইউনূস আজকে এই অবস্থায় বাংলাদেশটিকে দাঁড় করিয়েছে যে আগামী প্রজন্ম কয়েক বছর এর দায়ভার বহন করতে হবে। এবং বাংলাদেশ যে একটি চূড়ান্ত হানাহানি এবং আপনার মৌলবাদের উর্বর চারণভূমিতে পরিণত হয়েছে, এ থেকে বাংলাদেশের জনগণ আসলে রক্ষা পাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। কারণ আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যখন আপনারা দাবার চাল, গুটির চাল ভুল করবেন, তখন কিন্তু আসলে বিদেশি পরশক্তিগুলা আপনাদের উপরে জেকে বসবে এবং সকলে দখলে নিতে চাইবে। তো একটি কথা আছে না যে পাড়ায় পুতার ঘষাঘষি মরিচের হইছে মরণ, এখন আমাদের জনগণ হয়ে গেছে দেশের মরিচ। সুতরাং ক্ষমতার চেয়ারে এবং ক্ষমতার দ্বন্দ্বতে তারা যখন সবাই মিলে এগুলা করবে, আলটিমেটলি আমাদেরই আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার তো অপরাধ
আমি আপনি বানালাম ভোট দিলাম কোথায় বাসাটা খাই চাপাস ধানের শীষ নুরু নাসিরুল্লাহ পাটুয়ারি বোধহয় ভোট চাইতে গেছে, তো সেও মির্জা আব্বাসের আসন থেকেই বোধহয় দাঁড়িয়েছে প্রতিপক্ষ হিসেবে। তারা যে কোন জেলায় লোক, কোন জেলায় দাঁড়াচ্ছে, কোন থানার লোক কোন থানায় কোন আসনে দাঁড়াচ্ছে, এটা বোঝাই মুশকিল। তারা নিজেদের ওয়ার্ড ছেড়ে বা নিজেদের সংসদ আসন ছেড়ে অন্য আসনে এসে কেন নির্বাচন করছে, এটাও আসলে একটু ভাববার বিষয়। যেমন সজীব মাহমুদ ভুইয়া, সে নিজ এলাকায় দাঁড়াবে না, সে ঢাকা থেকে দাঁড়াবে। নিজ এলাকার মানুষ তার জুতা দিয়ে পিটা, এলাকায় ঢুকতেও পারবে না সে। তার এলাকার মানুষ তার বাপের অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে, তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে, এখন সে ঢাকা থেকে দাঁড়াবে। এখন এই একই প্রশ্ন তাদেরকে যদি করা হয় যে আপনারা, আপনাদের ঠিকানা কোথায়, আপনাদেরকে কোথায় পাবো ভোট দেওয়ার পরে, তো এই প্রশ্নের উত্তরটা আসলে তারা কি দিবে, কিছু তো দিতে পারে নাই। পাটোয়ারি তো একদম মানে স্তব্ধ হয়ে গেছে যে এটা কি বললো, মুখের উপরে বলে দিচ্ছে যে আমরা বিএনপির কেও যদি দেই তিনি আমাদের এলাকার স্থানীয়, তাকে দিতে পারি, কিন্তু আপনি কোন এলাকার, আপনার তো চিনি না। দেখেন, আমরা এখন অপেক্ষা করি আরো কিছু নাটক মঞ্চস্থ হবে। আরেকটা খবর আছে, সেটা হচ্ছে মাহফুজ আলম, এতদিন ধরে ওর খবর খুঁজতেছিলাম, সে কোন আসনে দাঁড়াবে। তারপর তার যে লক্ষ্মীপুর 1 আসন, সেখানে তার ভাইকে এনসিপি থেকে নমিনেশনে দাঁড় করিয়েছে। যদি তার শালাশালি থাকে বোধহয় তাদেরকেও কোথাও দাঁড় করাবে। তার চাচাকে দাঁড় করিয়েছে বিএনপি থেকে, আর সে নিজে নমিনেশন ফর্ম জমা দিচ্ছে না, নিচ্ছে না, এটা নিয়ে একটা রহস্য ছিল। সে এখন ঘোষণা দিচ্ছে, দেখি আবার চেষ্টা করে আরেকটা দল করতে পারি কিনা। ছোট্ট একটা বাংলাদেশে তারা এই যে একটা করে ডিম পাচ্ছে দলের নামে, 2 জন হলেই দল করে ফেলতেছে। ইনকিলাব মঞ্চের যেমন হাদি একা একটা দল করে ফেলছে, এখন সবাই মিলে বলতেছে আমরা সবাই হাদি হব। তো মাহফুজ আলমে কি হাদির পরের টার্গেট কিনা, যে একটা দলের নাম দিয়ে তারপর যে লাশের বদলে লাশের যে বক্তব্যটা দিল, তারপর সে শহীদ হয়ে গেল, তখন সেই বক্তব্যকে কেন্দ্র করে লাশের বদলে লাশ ফেলবে, এরকম মেডিকুলাস ডিজাইন চলছে কিনা, আমার সেটাই ভয় লাগছে। আমরা সকলে অপেক্ষা করি মেটিকুলাস নির্বাচন দেখার জন্য। তবে 12ই জানুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বলেছে এটা সবচেয়ে স্মরণীয় একটি নির্বাচন হবে। তবে আমার তো মনে আমি হচ্ছে আপনার আপনাকে কথা, এটি সবচেয়ে হাস্যকর এবং আনরোমান্টিক আনরোমান্টিক একটা নির্বাচন হতে যাচ্ছে। রোমান্টিক বললে তো ভুল হবে, কারণ প্রেমিক প্রেমিকা বা দুইটা থাকলে, মানে পক্ষে বিপক্ষে 2 জন থাকলে প্রেমিক প্রেমিকার যে একটা বিরহ বেদনা থাকে তবে সেটা উপলব্ধি করা যায়। এখানে তো কোনো পক্ষে বিপক্ষে কেউ নাই। না, বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি হলেও বিপদ, না হলেও বিপদ, দুই দিকেই আছে। এখন আমরা অপেক্ষা করি যে এটা। আর আমি সেক্ষেত্রে আওয়ামী লীগের এই চুপচাপ থাকাটা বা আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো কথা না বলা বা আওয়ামী লীগের রাজনীতির একেবারেই মৌন অবস্থানটাকে আসলে এটা হয়তো কোনো না কোনো একটি কারণ আছে, রহস্য তো অবশ্যই আছে। আমারও মনে হয় ওদের নীরব থাকা উচিত, দেখা উচিত যে এই নির্বাচন নিয়ে ওরা কি ছিনিমিনি খেলে। এই রহস্যটা আমরা দেখছি যে তারাই বিভিন্ন ইস্যুকে একটা মশা মারে, মশা মারি এই মশাটা মরলো কেন, এটার বিচার চাই, নির্বাচন হবে না। এই আমাকে মশা কামড় দিল কেন, না না নির্বাচন হবে না। এই আমাকে মশাটা কামড় দিল না কেন, না না নির্বাচন হতে দেওয়া যাবে না। এই নাটকটা যে আমরা দেখছি, তো 12 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চুপ থাকা উচিত। কারণ কোন ইস্যু পেলেই বলবে আওয়ামী লীগের কারণে নির্বাচন হয় না, অথচ তারাই দিন রাত তবজি পড়তেছে নির্বাচন হবে না, হতে দিব না, দিব না, দিব না। যারা নির্বাচনকে আয়োজন করছে তারাই বলতেছে না 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 না, মশাই আমাকে কামড় দিল না কেন, না না নির্বাচন হবে না। তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ নীরব থাকাই ভালো। না ভোট যদি না থাকে তাহলে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, আর না হয়তো এখান থেকে ভোট কেন্দ্রে, আমার তো মনে ভোট কেন্দ্রে যেতে হবে না। আমি জামাতের আমিরের একটি বক্তব্য খবর দেখলাম, তিনি সেখানে বলেছেন যে নারীরা আমাদেরকে এবার অনেক বেশি ভালোবাসে এবং নারীরা চায় আমরা ক্ষমতায় আসি, নারীরা আমাদেরকে এবার ভোট দিবে। অপরদিকে দেখলাম যে নারী বোরখা পরিয়ে 2-3 জন করে করে প্রতি এলাকায় প্রতি জায়গায় পাঠিয়ে দিচ্ছে প্রতিটা ঘরের নারীদের আইডি কার্ড এবং তাদের তথ্য সংগ্রহ করার জন্য, কতজন নারী ভোটার আছে, কতজন
ভোটার আইডি কার্ডের নাম কি, নাম্বার কি, সব সিলেক্ট করছে, যাতে করে তারা এই যে আগে থেকে মার্কেটিং করছে যে নারীরা আমাদের ভালোবাসে, ভোট দিবে, এই সংগ্রহশালা থেকে যেন ঘোষণা দিতে পারে এই এলাকায় এতজন নারী আছে, এরা আমাদেরকে ভোট দিয়েছে, ভোটের আগেই ভোট নিয়ে নিচ্ছে, এরকম ধরনের একটা কাজ কৌশল তারা অবলম্বন করছে। যাই হোক, আমরা অপেক্ষা করি, সমস্ত কিছু হয়তো দেখবো।